এটা আমাদের প্রথম সভা, আমাদের আলহাজ মুফতি মতিউর সাহেবকে নিয়ে। আরও এরকম করে 39-40টি সভা আমাদের হবে, মানে পথসভা এবং জনসভা মিলিয়ে। সাহেবটি মর্নিং সোজা ডে, এটা যদি সত্যি হয় তাহলে আজকের এই সভা বলে দিচ্ছে যে আগামী দিনে আমাদের সভার চেয়ারা কেমন হবে। আজকের এই সভার সঞ্চালক বৃহস্পতি জিয়াউল, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং একই সঙ্গে শাসনাঞ্চলের উপপ্রধান। উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি মনিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোহরা বেবি, জেলা পরিষদের সদস্য একটু আগে বক্তব্য রাখলেন আমার বন্ধুবর একে ফেরাত সাহেব, জেলা পরিষদের আর এক প্রাক্তন লিডার আব্দুর রউফ সাহেব আছেন, আমাদের স্থানীয় প্রধান আছে, এছাড়াও রঞ্জিত মণ্ডল বক্তব্য রেখেছেন কর্মদক্ষ, আমাদের শহীদুল সাহেব কর্মদক্ষ, মনোজ্জামান মিঠু উপস্থিত আছেন, আমাদের ঝন্টু বক্তব্য রেখেছে, আমাদের যুব তৃণমূলের বাবাই সহকারী সভাপতি, আমাদের সাদিক থেকে শুরু করে প্রায় সব নেতৃত্ব, আমি আলাদা করার নাম বলছি না। আপনারা আসে একটু আগে আসে এসছে, আপনারা সবাই জানেন এই মাসের 29 তারিখে একটা অগ্নি পরীক্ষা, তার আগে 23 তারিখেও একটা একই অগ্নি পরীক্ষা উত্তরবঙ্গে হচ্ছে। 2 দফা মিলিয়ে 294টা সিটের ভোট। গোটা বাংলার অবস্থা কি, কতটা ব্যাকফুটে বিরোধীরা আর ফ্রন্ট ফুটে আমরা, এটা আপনারা সবাই অবগত আছে। নির্বাচনী সভাগুলোতে আমরা ন্যাচারালি কি বলি, আমাদের দল আমাদের সরকারের গত 15 বছরের ক্রমাগত সফল, মানুষের জন্য ভাবাবেগ এগুলোকে এক করে ক্যাশ করে নিয়ে আমরা নির্বাচনে অবতীর্ণ হই। আর একইভাবে বিরোধীদের অনৈক্য, তাদের অমার্জিত আচরণ এবং সর্বোপরি তাদের সাম্প্রদায়িকতাকে সামনে রেখে নির্বাচনী প্রচার, সেইগুলোকে আমরা হাইলাইট করতে চাই। এই বক্তব্যের মধ্যে কোথাও অসঙ্গতি আছে বলে আমাদের মনে হয় না। ঝন্টু স্মৃতিচারণা করছিল 88 সাল, 2003, 2004, 2005 এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে শুধু শাসন নয়, বারাসাত ব্লকটিকে উদ্ধারকর্তা হিসেবে যাদের কন্ট্রিবিউশন ছিল, তারা অনেকে হয়তো পৃথিবীতে নেই, কিন্তু তারা একটা শক্ত জমির উপরে আমাদের দলটাকে দাঁড় করে দিয়েছে। তাদের সহযোগী হিসাবে, সতীর্থ হিসাবে আমরা থেকে আপনাদের সবাইকে নিয়ে, সবাই আমার চেনামো, একটা প্রতিকূল জায়গা থেকে আবার অনুকূল জায়গা নিয়ে আসতে পেরেছি। লড়াই সর্ব থাকে, নিজের সঙ্গে নিজের ছায়ার লড়াই থাকে, পরিবারে অশান্তি থাকে, তার মধ্য থেকে আমাদের রাজনীতিটা করতে হবে। রাজনীতিতে একটা চেনা বিষয় যে আপনাকে সবসময় পরিমার্জিত করতে হবে, সবসময় আপনাকে রিয়েলাইজেশন করতে হবে। আমি কথা ভুল করলাম না, আমার কথা ভুল হচ্ছে না, তা মানুষের সঙ্গে শুধু হাততালি পাওয়ার জন্য ক্রমাগত ভুল বক্তব্য রেখে যাবে, সেটা অনভিপ্রেত, সেটা ঠিক নয়। মানুষকে বোকা বানানো ঠিক নয়। আমি 2-3টে কথা বলে শেষ করি। ভারতবর্ষ স্বাধীন 1950 সালে, সংবিধান লেখার পর 1956 সালে প্রথমবার নির্বাচন হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরু 60 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারতবর্ষকে আধুনিক পৃথিবীতে একটা নতুন মানচিত্রে স্থান করে দিয়েছেন। তারপর লাল বাহাদুর শাস্ত্রী, দেবগৌড়া থেকে শুরু করে জওহরলাল নেহরুর পর ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিং, রণজি দেশাই, জগজীবন রাম, তারপর বিপি সিং, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, একাধিক প্রধানমন্ত্রী ভারতবর্ষে। লক্ষ্য করবে জওহরলাল নেহরু বিখ্যাত কেন? তার এইমস হসপিটাল, IRT, ইঞ্জিনিয়ারিং কলেজ, AIM, এইসব ইসরো, এইসব কারণে জওহরলাল নেহরু বিখ্যাত। লাল বাহাদুর শাস্ত্রী তাসখান চুক্তির জন্য বিখ্যাত, কারণ তাসখান চুক্তির মাধ্যমে তিনি পাকিস্তানকে সাহায্য করতে চেয়েছিলেন। একইভাবে 3 ফসলি জমিকে কিভাবে উপযোগী করা যায় ইন্দিরা গান্ধী শিখে গিয়েছিলেন, আর মনমোহন সিং ভারতবর্ষকে শিখেছিলেন অর্থনীতি সংস্কার কিভাবে করতে হয়। এমনকি আমাদের সঙ্গে সংযোগ ছিল অটল বিহারী বাজপেয়ী অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে
তিনি সোনালী চতুর্ভুজ করেছিলেন। আর এই প্রধানমন্ত্রী তিনি সোমনাথ মন্দির নাকি মোগলরা ভেঙেছিল 1000 বছর পর মনে পড়লো, এবং 1000 বছরের পূর্তি উপলক্ষে সোমনাথ মন্দিরে ডুমরু বাজিয়ে এই প্রধানমন্ত্রী সেখানে ধেই ধেই করে নাচলেন। এই প্রধানমন্ত্রীর হাত ধরে প্রতিটা মন্দিরে মন্দিরে গিয়ে তিনি মুসলিমদের খেপিয়ে তোলার চেষ্টা করলেন। একটা প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট সময় না থাকলে তিনি দেশ পরিচালনা না করেন, মন্দির বন্দনায় তিনি মেতে উঠলেন। মন্দির মসজিদ হিন্দু মুসলিম নির্বিশেষে সবার বুকের কথা, মনের কথা, মন কি বাত। সেই মন কি বাত দেশের প্রধানমন্ত্রী রেডিওকে ব্যবস্থা করলেন। একদিনও সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতে পারলেন না দেশের এই অরাজকতা। পার্থক্য ছিল এবং থাকবে। এসআইআর নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ, গোটা রাজ্য উদ্বিগ্ন। আমি এই উদ্বিগ্নতার বিষয়ে একটি কথা বলি, বক্তব্য শেষ করব। আমাদের সরকার অনেক উন্নয়ন করেছে, আমাদের বক্তারা বলেছেন, বলবেন। আপনাদের একটু মনে করিয়ে দিই, আজ থেকে 12 বছর আগে যে কথা বলছিলাম, অসমের নগাঁও বলে একটি জেলা, সেখানে রহিম আলী বলে একজন নাগরিক সরকারি কর্মচারীর কলমের খোঁচায় রাতারাতি বেনাগরিক হয়ে গেল। পরিবারের সবার মধ্যে একটা কান্না রোল শুরু হলো যে রহিম আলীকে কালকে থেকে আমরা আর পরিবারের মধ্যে পাবো না। তার কষ্টার্জিত সম্পদ, কষ্টার্জিত পরিবারের গোছানো সমস্ত ত্যাগ করে তাকে চলে যেতে হলো জেলের মধ্যে। পরিবারের লোক হতোদ্যম হয়নি, রহিম আলী হতোদ্যম হয়ে পড়েনি। পরিবারের সবাইকে নিয়ে অসমের হাইকোর্টে আবেদন করলেন, কেন সে বেনাগরিক? 20-25 বছর ধরে সে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু সে এখন বেনাগরিক কেন? সরকারি কর্মচারীর এই কলমের খোঁচায় যে সে বেনাগরিক হলো, তার প্রতিবাদে ঝড় তুলল, সে আদালতে দ্বারস্থ হলো। হতাশ করলো অসম হাইকোর্ট, কিন্তু হতোদ্যম হয়ে পড়েনি রহিম আলী এবং রহিম আলী পরিবার। চলে গেল সুপ্রিম কোর্টে। টানা লড়াইয়ের পর 12 বছর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে বলল, রহিম আলী আমার আপনার মতন ভারতবর্ষের নাগরিক। তাকে যারা বেনাগরিক করেছে তারা তাদের দেশের এই আইন তাদেরকে বরদাস্ত করবে না। অত্যন্ত দুঃখ পরিতাপের ব্যাপার। এই রায় শোনা সৌভাগ্য রহিম আলীর হয়নি, কারণ তার 2.5 বছর আগে রহিম আলী আমাদের সবাইকে ত্যাগ করে পরলোক গমন করেছিলেন। যদি রহিম আলী বেঁচে থাকতেন তাহলে রহিম আলী নিঃসন্দেহে সবার উপরে সিনেমার ওই ছবি বিশ্বাসের মতো বলতো, ফিরিয়ে দাও আবার 12টি বছর। একইভাবে এসআইআর নামক ওই বিষক্রিয়ার মাধ্যমে যারা বেনাগরিক হচ্ছে তারা সবার উপরে ছবি বিশ্বাসের মতো বলবে, কমিশন নরেন্দ্র মোদী ফিরিয়ে দাও আমাদের সোনালী মুহূর্তগুলো। আমরা সেই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারিনি, আমরা সময় কাটাতে পারিনি আমার আপনজনদের সঙ্গে, আমাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। সেদিনও আসবে, কমিশনকে কেউ ক্ষমা করবে না। এসআইআর নিয়ে আপনারা হতাশ হবেন না, সরকার এবং তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে। তাই বলি, একদিন দুদিন নয়, যারা 24 ঘন্টা × 7 × 30 × 365 আপনাদেরকে দেখছে, সেই তাদের পাশে থাকুন, তারা আপনার পাশে আছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের আশীর্বাদ ধন্য প্রার্থী হাজী মতিন সাহেব জিন্দাবাদ।